আজ এক্সপ্লেন করব একটি মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি। আর মালায়ালাম মুভি মানেই তো অন্যরকম। এই গল্পে একটি নবজাতক শিশু নিখোঁজ হওয়ার পেছনে আছে একজন নয় বরং একাধিক সন্দেহভাজন। হাসপাতালে যখন হয়ে ওঠে সবথেকে ভয়ঙ্কর জায়গা। কিন্তু প্রশ্ন একটাই, বাচ্চাটা কি চুরি হয়ে গেছে নাকি কেউ ইচ্ছে করে সত্যটা লুকাচ্ছে? আজকের গল্পে এমন কিছু টুইস্ট আছে যেগুলো আপনাকে চমকে দেবে। কারণ আজকের গল্পটা শুধুমাত্র একটা ক্রাইম স্টোরি নয়, বরং একটা ইমোশনাল জার্নি, যেটা আপনার আশা করি অবশ্যই ভালো লাগবে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি বেবি গার্ল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ওয়ার্ড বয় শানালকে দেখা যায় হসপিটাল আসার জন্য। তখনই কয়েকজন নার্স তাকে টেনে নিয়ে যায় তাদের ক্রিসমাস ট্রিটা তারা কিভাবে সাজিয়েছে সেটা দেখার জন্য। তারা সেটা নিয়ে কথা বলছিল। ঠিক ওই সময়টাতে কোড পিং বেজে ওঠে। আর এই কোডের মানেটা হচ্ছে হসপিটাল থেকে বাচ্চা চুরি হয়ে গেছে। সবাই সতর্ক হয়ে যায়। হসপিটালের স্টাফ নার্স সবাই চারদিকে সেই বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। শান্নালও একই কাজ করে। ঠিক তখনই শান্নালের মনে পড়ে যখন সে লিফট দিয়ে আসছিল, কালো বোরকা পরা একজন মহিলাকে সে হাতে একটা ব্যাগ নিয়ে যেতে দেখেছিল। তার কাছে মনে হচ্ছে বাচ্চাটা সেই চুরি করেছে। আর এই জন্য সাথে সাথে সেই মহিলাটাকে খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় সেখানে সেই মহিলাটি অলরেডি চলে গিয়েছে। আর এরপরেই পুলিশ চলে আসে হসপিটালে। এদিকে দেখা যায় শহরের অন্য একটা জায়গাতে একটা জনসভা হচ্ছিল। আর সেই জনসভাটাকে সামাল দেওয়ার জন্য বিপুল পরিমাণ পুলিশ সেখানে মোতায়েন ছিল। তারা সেখানেই ব্যস্ত ছিল। এদিকে হাসপাতালে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। নবজাতকের যে নানি ছিল সে বলছিল 10 মিনিটের জন্য তার চোখ লেগে এসেছিল। অন্যদিকে বাচ্চাটির মা গিয়েছিল গোসল করতে। এরপরে যখন তার চোখ খুলে সে দেখতে পায় বাচ্চাটি সেখানে ছিল না। সে ভেবেছিল নার্সরা হয়তো বাচ্চাটিকে নিয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পরেও যখন কেউ আসে না, তখনই সে বাচ্চাটিকে খোঁজাখুঁজি শুরু করে। এদিকে পুলিশ আরও জানতে পারে সেই ওয়ার্ডে তখন কোনো সিকিউরিটি গার্ড ছিল না। কারণ যে সিকিউরিটি গার্ডের ডিউটি ছিল তার ডিউটি শেষ হওয়ার কথা ছিল সকাল 10টায়। কিন্তু আজকে কোনো একটা অজানা কারণে সে কোনো কিছু না বলে সকাল 8টায় চলে গিয়েছিল। অর্থাৎ 8টা থেকে 10টা পর্যন্ত সেখানে কোনো সিকিউরিটি গার্ডই ছিল না। একটু পরে সেই সিকিউরিটি গার্ড সুকুমার সেখানে চলে আসে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। সুকুমার জানায় সে সেখানে বলে গিয়েছে আর আজকে তার মেয়ের বিয়ে। সে একটু কেনাকাটা করার জন্যই 2 ঘন্টা আগে বের হয়ে গেছে। কিন্তু সেখানের যে ওয়ার্ড ম্যানেজমেন্ট ছিল সে জানায় সুকুমার তাকে বলেনি। তখনই সুকুমার জানায় সে ওয়ার্ড বয় সান্নালকে বলে গিয়েছিল। আর সান্নাল তাকে বলেছিল যে সে বিষয়টা দেখে নেবে। কিন্তু দেখা যায় পুলিশের ভয়ে সান্নাল সেখানে মিথ্যে বলে যে সুকুমার তাকে কিছুই বলেনি। এতে পুলিশের সন্দেহ চলে যায় সুকুমারের ওপরে। এদিকে সেখানকার বাকি নার্সরাও এই বিষয়টা বুঝতে পারে যে অ্যাটেন্ডেন্ট সান্নাল মিথ্যে বলছে। এদিকে সান্নাল তার সন্দেহের কথা পুলিশকে জানায়। পুলিশ সিসিটিভিতে দেখতে পায় ঠিকই সান্নাল যেটা ধারণা করেছিল সেটাই। বরকা পরা সেই মহিলাটি ব্যাগের ভেতরে করে ঠিক একই ওয়ার্ড থেকে বের হয়েছিল যে রুমের ভেতরে সেই বাচ্চাটি ছিল। এরপরেই পুলিশ অফিসার প্রসাদ আকবরকে বলে, আমাদের এখানে মাত্র 2 থেকে 3 জন অফিসার। বাচ্চাটিকে খুঁজতে হলে আমাদের প্রথমত একটা গাড়ি এবং আরও বেশ কিছু পুলিশ অফিসার লাগবে। তুমি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে জানাও আর এখানে ফোর্স পাঠাতে বলো। আকবর কল করে পুলিশ অফিসার রাকেশকে এবং সেখানে ফোর্স পাঠাতে বলে। এরপরেই রাকেশ সরাসরি হায়ার অফিসারের সাথে যেয়ে কথা বলে এবং পুরো বিষয়টা বুঝিয়ে বলে। কিন্তু সেই হায়ার অফিসার প্রচণ্ড রেগে যায় এবং তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। একটু পরে সেই হায়ার অফিসার বুঝতে পারে রাকেশ মিথ্যে বলেনি। আর এই জন্য সে রাকেশকে বলে একটা গাড়ি এবং কয়েকজন পুলিশ অফিসারকে এই মুহূর্তে সে দিতে পারবে। এর বেশি সে কিছুই করতে পারবে না। বাকি কাজটা রাকেশের ট্রাফিক পুলিশ এবং কন্ট্রোল রুমের সাহায্য নিয়েই করতে হবে। রাকেশ সাথে সাথে একটি গাড়ি এবং কয়েকজন পুলিশ অফিসার নিয়ে হসপিটালে চলে আসে। রাকেশ সেখানে আসতে আসতে সাথে সাথেই কন্ট্রোল রুম এবং ট্রাফিক পুলিশদের জানিয়ে দেয় গরিশাপাট্টামের গুড শেপার্ড হসপিটাল থেকে একটি বাচ্চা কিডন্যাপ করা হয়েছে। আর বাচ্চাটিকে একজন কালো রঙের বোরকা পরা মহিলা একটি ব্যাগে করে নিয়ে যাচ্ছে। সেই হসপিটালের আশেপাশের প্রত্যেকটা সড়কের ট্রাফিক পুলিশরা এই নিউজটা পেয়ে সাথে সাথে সাবধান হয়ে যায় এবং সেই মহিলাটিকে খুঁজতে শুরু করে। এদিকে পুলিশ অফিসার আকবর ফোন করে জানায় গত 10 দিনে এই বাচ্চার রিলেটিভদের যত ফোন কল এসেছিল ইনকামিং আউটগোয়িং প্রত্যেকটা লিস্ট সে চায়। এদিকে বেশ কিছু ট্রাফিক পুলিশরা বিভিন্ন দোকানের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছিল। সেখানের একটা ফুটেজে ধরা পড়ে সেই বাচ্চা কিডন্যাপারকে। আর এভাবেই তারা সেই কিডন্যাপারের একটা সম্ভাব্য লোকেশনও পেয়ে যায় যে সে কোন রোড দিয়ে যাচ্ছে।
রাকেশ হসপিটালে এসেই প্রথমে বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেই মেয়েটি জানায় বাচ্চাটি যখন কিডন্যাপ হয় তখন সে জিম শেষ করে শাওয়ার নিচ্ছিল, আর ঠিক তখনই তার মা তাকে কল করে জানায় বাচ্চা কিডন্যাপ হয়েছে। রাকেশ অবাক হয়, এখন সে জিমে গেছে? কার সাথে জিমে গেছে? মেয়েটি বলে সে রেগুলার জিমে যায়। আর তখনই রাকেশ জানতে পারে সে আসলে বাচ্চার মা নয়, বাচ্চার মা বাইরে বসে রয়েছে। রাকেশ একটু অবাক হয়। এরপরে যখন বাচ্চার মা মীনাক্ষীকে ডাকা হয়, রাকেশ আরও বেশি অবাক হয়, কারণ সে ছিল একেবারেই অল্প বয়সী, যাকে দেখলে মনেই হবে না সে বাচ্চা জন্ম দিয়েছে। মীনাক্ষীর সাথে কথা বলে রাকেশ জানতে পারে মীনাক্ষী ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে পড়তো, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে সে কলেজ ছেড়ে দিয়েছে। বাচ্চা জন্ম হয়েছে 3 দিন। এই 3 দিনে তাদের কোনো আত্মীয় স্বজন রিলেটিভ কেউ তাদের হসপিটালে সেই বেবিটাকে দেখতে আসেনি। মীনাক্ষীকে দেখে বোঝা যাচ্ছিল সেই বিষয়ে কথা বলতে খুবই বিরক্তি বোধ করছে। এছাড়া তার যে বাচ্চাটি হারিয়ে গেছে তাতে তার চেহারায় কোনো দুঃখের ছাপ নেই। আর এরপরেই যখন বাচ্চার বাবা সেখানে আসে, তাকে দেখেও রাকেশ অবাক হয়, কারণ সেও ছিল একেবারেই অল্প বয়সী, সেও কলেজের স্টুডেন্টই ছিল। এদিকে আকাশ এবং মীনাক্ষীর বাবা মায়ের মধ্যে কথা শুনে বোঝা যাচ্ছিল এই বিয়েটা তারা একেবারে মেনে নেয়নি মন থেকে। ঘটনাক্রমে মীনাক্ষী প্রেগনেন্ট হয়ে যায়, যার ফলে বাধ্য হয়ে তারা বিয়ে করে এবং তারা মেনে নেয় বিষয়টি। আর এই জন্য মীনাক্ষীর পরিবার এতে প্রচণ্ড নারাজ। রাকেশ জানতে পারে আকাশ 3rd ইয়ারের স্টুডেন্ট, আর বিয়ের পরে মীনাক্ষী তার বাবা মায়ের সাথেই ছিল। এরপরেই পুলিশ সেখান থেকে চলে আসতেই যাবে, আকাশ তাকে বলে সে কি হোস্টেলে থাকতে পারবে কিনা, কারণ তার পরীক্ষা চলছে। রাকেশ এতে আরও অবাক হয়, তার বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, অথচ সেই ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই, বরং সে এক্সাম দিতে যাওয়ার জন্য পুলিশের কাছে পারমিশন চাইছে। পুলিশ বলে ঠিক আছে। আর এই কথাটা শুনে মীনাক্ষীও একটু বিরক্ত হয়। বাইরে আসার পরে আকবর রাকেশকে জানায় আকাশের মাত্র 21 বছর 10 দিন হয়েছে, আর এরপরেই তারা বিয়ে করে নেয়। আর তখন মীনাক্ষী 3 মাসের প্রেগনেন্ট ছিল। এছাড়া এটাও জানায় মেয়ের পরিবার ধনী পরিবার, কিন্তু তারপরও তারা এই সাধারণ হসপিটালটাকে বেছে নিয়েছে ডেলিভারি করার জন্য। রাকেশ বুঝতে পারে এই ঘটনাটা তারা চারদিকে ছড়াতে চাইছিল না, আর এই জন্য এমন একটা হসপিটাল তারা বেছে নিয়েছে। এছাড়া জানায় সেই সিকিউরিটি গার্ড সুকুমার এখানে ছিল না, যদিও সে বলেছিল সে তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিল, কিন্তু জানা যায় সুকুমার হসপিটাল থেকে প্রথমে একটি মদের বাড়ি গিয়েছিল মদ খাবার জন্য। সেখান থেকে আসতেই যাবে, তখন আকাশের মা রাকেশকে বলে স্যার, বাচ্চাটা কেউ না চাইলেও আমরা বাচ্চাটিকে চাই, আপনারা বাচ্চাটিকে খুঁজে বের করুন। এদিকে দেখা যাচ্ছিল সেই রুমে আকাশ আর মীনাক্ষীর মধ্যেও ঝগড়া লেগে যায়। আকাশ সরাসরি মীনাক্ষীকে বলে তুমি কি এই কাজটা করেছো? মীনাক্ষী সেটা সরাসরি কোনো উত্তর দেয় না। এদিকে রাকেশ সুকুমারকে মারধর করে। তখন সুকুমার বলে স্যার, এটা তার প্রতিদিনের অভ্যাস, সে প্রতিদিন এখান থেকে যে একটু মদ খায় তারপরে বাড়িতে যায়, আপনি জিজ্ঞাসা করতে পারেন। এরপরে সুকুমার আরও বলে এই কয়েকদিনে সেই ওয়ার্ডের ভেতরে কেউ বাচ্চাটিকে দেখতে আসেনি, এমনকি বাচ্চাটিকে তারা একেবারেই আদর করতো না। এত ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করলে কেউ কোলেও নিত না। এটা শুনে রাকেশ আকবর আবারও অবাক হয়। আকবর বলে আমরা বাচ্চাটিকে খুঁজে বের করব, কিন্তু আমার লজ্জা হচ্ছে এরকম একটা পরিবারে বাচ্চাটি বড় হবে। রাকেশ বলে আমাদের দায়িত্ব আগে আমাদের পালন করতে হবে, পরে বাচ্চাটার কপালে যা থাকবে সেটাই হবে। এদিকে সানাল হসপিটালের বাকি স্টাফদের আচরণ দেখে বুঝতে পারে সে যে মিথ্যে বলছে এটা সবাই জানে, আর এতে তারা সানালের প্রতি রেগেও রয়েছে। সানালও ধীরে ধীরে নিজের ভুলটা বুঝতে পারছিল। এদিকে মিডিয়াতে চারপাশে সেই বাচ্চা মেয়েটির কিডন্যাপ হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। একজন অটো ড্রাইভার হঠাৎ করেই দেখে মিডিয়ায় যেটা বলা হচ্ছিল সেই বরকা পরা মহিলা একটি ব্যাগ নিয়ে সেদিকেই যাচ্ছে। সাথে সাথে নেমে সে পুলিশকে খবর দেয়। এদিকে রাকেশও সেই খবর পেয়ে সেখানে যেতে শুরু করে। আর এটা যখন সান্যাল দেখে, অন্যদিকে সুকুমারের মার খাওয়ার পরের অবস্থা দেখে সে নিজের মধ্যে অপরাধ বোধ করতে থাকে। আর এই জন্য পুলিশকে বলে স্যার, সে সেই মহিলাটিকে দেখেছে, তাই সেই মহিলাটিকে চিহ্নিত করতে সে পুলিশকে সাহায্য করতে পারবে, আর এই জন্য সে পুলিশের সাথে যেতে চায়। রাকেশও তাকে সাথে নিয়ে যায়। এদিকে আকাশকেও দেখা যায় একটি গাড়ি নিয়ে পুলিশের গাড়ির পিছু পিছু আসতে। এদিকে রাকেশ কন্ট্রোল রুম থেকে খবর পায় সেই অটো ড্রাইভার মহিলাটিকে যেখানে দেখেছিল তার আশেপাশের আর কোথাও সেই মহিলাটিকে দেখা যায়নি। তার মানে অটো ড্রাইভার যেখানে কিডন্যাপারকে দেখেছিল সে হয়তো সেখানেই আশেপাশে লুকিয়ে রয়েছে, আর এই জন্য রাকেশ তার ফোর্স নিয়ে সেখানেই যেতে শুরু করে। এদিকে সানাল দেখতে পায় সেখানে একটি চত্বরের ভেতরে ঠিক একই রকম একটা ব্যাগ পড়ে রয়েছে, যেটা সেই কিডন্যাপারের হাতে ছিল। সাথে সাথে সে পুলিশকে বিষয়টা জানায়। পুলিশ সেখানের আশেপাশেই খুঁজতে শুরু করে সেই কিডন্যাপারকে।
পুলিশ সেই সব জায়গার আশেপাশটা ভালো করে খুঁজতে থাকে, বিশেষ করে যেসব জায়গাতে সিসিটিভি ক্যামেরা নেই। এদিকে একটা স্ট্যাচু চোখে পড়ে সান্যালের। সান্যাল কোনো একটা কারণে কৌতূহলবশত সেদিকেই যেতে শুরু করে। আর ঠিক তখনই সে দেখতে পায় পেছনে একজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। সান্যাল সাথে সাথেই পুলিশকে খবর দেয়। সান্যালকে দেখে সেই মহিলা প্রচন্ড ভয় পাচ্ছিল। অন্যদিকে সেই বেবিটিও ছিল মেয়ে বেবি, এছাড়া সেও ছিল একেবারে নবজাতক। এছাড়া সান্যালও চিনতে পারে এই বাচ্চাটিকেই হসপিটাল থেকে কিডন্যাপ করা হয়েছিল, যার ফলে সাথে সাথে সেই মহিলাকে অ্যারেস্ট করা হয় আর বাচ্চাটিকে হসপিটালে ফিরিয়ে নিয়ে আসে। খবরটার সাথে সাথে মিডিয়াতে ছড়িয়ে পড়ে আর সব মিডিয়ায় পুলিশের প্রশংসা করতে থাকে। সান্যাল অনেক খুশি হয়। হসপিটালের নার্সরা যখন বাচ্চাটিকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছিল তখনই বলে এই বাচ্চাটি সেই বাচ্চা নয়, আর এতেই পুলিশের মাথায় হাত। এদিকে রাকেশের হায়ার অফিসার ফোন করে তার উপরে রাগ ঝাড়তে শুরু করে। অন্যদিকে বাচ্চাটির মায়ের কাছে ফেরত দেওয়া হয়। তারা সেখান থেকে চলে আসে। রাকেশ এরপরেই সান্যালের কলার ধরে বলে বাচ্চাটিকে যদি খুঁজে না পাওয়া যায় পুরো দোষটাই তোমার। এরপরে রাকেশ আবারও সুকুমারকে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবে। তখনই সান্যাল বলে স্যার, সুকুমার নির্দোষ, সে সত্যি বলেছে। ওই আমাকে বলেছিল সে সকাল 8টা বাজে চলে যাবে, আর আমিও বলেছিলাম আমি এখানে আসব, কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে, কারণ গতকালকে রাতেই আমার স্ত্রী সৌদি থেকে ফিরেছে আর সেখানে আমি আটকে গিয়েছিলাম। বাইরে আসার পরে আকবর রাকেশকে বলে তার সন্দেহ হচ্ছে সান্যাল এবং তার স্ত্রীর উপরে। যদিও সে খোঁজ নিয়ে জানতে পেরেছে সান্যাল সত্যি বলছে, গতকাল রাতেই তার স্ত্রী সৌদি আরব থেকে দেশে ফিরেছে, কিন্তু এখন সে চাচ্ছে সান্যালকে ছেড়ে দেওয়ার জন্য এবং তার ফোনের উপরে নজর রাখার জন্য। সে যদি এই ঘটনার সাথে জড়িত থাকে নিশ্চয়ই সেখান থেকে তারা কোনো ক্লু পাবে। এদিকে মিডিয়াও পুরো দোষটাই সান্যালকে দিতে থাকে। বলা হচ্ছিল মিডিয়াতে সেই এরিয়াতেই কিডন্যাপার লুকিয়েছিল, শুধুমাত্র সান্যালের একটা ভুলের কারণে পুলিশ সেখান থেকে চলে এসেছে আর কিডন্যাপারও সহজে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে সান্যালের স্ত্রী তাকে কল করে আর বলে তুমি এটা কি করেছো, এখন সবাই তোমার দিকে আঙুল তুলছে। আমি আমার চাকরি ছেড়ে দেশে ফিরে এসেছি, আর একজনের টাকা দিয়ে কখনোই সংসার চলে না। এছাড়া আমি আমার বাচ্চাকে রেখে আর বিদেশে যেতে পারবো না। সান্যাল বলে তুমি টেনশন করো না, আমি সবকিছু ঠিক করে দেব। সান্যাল তখনই হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসতে যাবে। ঠিক ওই সময়টাতে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে, একের পর এক প্রশ্ন করে, যার ফলে এক প্রকার পালিয়ে আবারও হসপিটালের ভেতরে চলে আসে সান্যাল। এক নার্স তাকে উপদেশ দেয় কয়েকদিনের জন্য সে যেন গা ঢাকা দিয়ে থাকে, যাতে করে কেউ তার খোঁজ না পায়। কিন্তু সান্যাল শপথ নেয় সে এই হসপিটালেই থাকবে আর পুলিশকে সাহায্য করার চেষ্টা করবে। এরপরেই সান্যালের মনে পড়ে গতকাল বিকেলেই সে একজন অপরিচিত ছেলেকে এই ওয়ার্ডের সামনেই ঘোরাফেরা করতে দেখেছিল। চলে যায় সিসিটিভি রুমে আর সিসিটিভি অপারেটর অবিলাসকে অনুরোধ করে গতকালকের বিকেলের সিসিটিভি ফুটেজ যেন তাকে দেখাতে বলে। কয়েকটা আলাদা আলাদা ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ সে দেখে আর দেখতে পায় সেই ওয়ার্ডের সামনেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এদিকে রাকেশ কন্ট্রোল রুমে আসার পরে জানতে পারে সেই কিডন্যাপার এখন এমন একটা জায়গায় চলে গিয়েছে যেটা একটা ব্লাইন্ড স্পট, অর্থাৎ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। রাকেশ সেই কিডন্যাপারের আগের সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখে। অন্যদিকে সান্যাল দেখতে পায় সেই দিন বিকেলবেলা সেই ছেলেটার সাথে সে কথাও বলেছিল এবং তাকে ল্যাবে নিয়ে গিয়েছিল। এজন্য সান্যাল সাথে সাথে ল্যাবে চলে যায়। অন্যদিকে রাকেশ তার হাঁটার মুভমেন্ট দেখে বুঝতে পারে সেই কিডন্যাপারটা আসলে বরকার আড়ালে কোনো মহিলা নয়, বরং একজন পুরুষ। সান্যাল সাথে সাথে ল্যাবে চলে যায় এবং সেই ছেলেটার ডিটেলস সেই নার্সকে দেবার অনুরোধ করে। এরপরেই বরকার আড়ালে সেই লোকটাকে দেখা যায়, অর্থাৎ রাকেশ এবং সান্যালের সন্দেহ ঠিক ছিল। বরকার আড়ালে সেই কিডন্যাপার ছিল একজন পুরুষ। কিডন্যাপার বাচ্চাটাকে একজনের কাছে দিয়ে বলে এই বাচ্চাটাকে আজকে থেকে তুমি তোমার মনে করবে। এদিকে এই কিডন্যাপার এবং সেই মহিলার মধ্যে কি সম্পর্ক সেটা একটু পরে জানতে পারবো। সেই মহিলা বলে তুমি এটা কি পোশাক পরে আছো, তুমি কি এই বাচ্চাটা চুরি করেছো, আর এই বাচ্চাটা তুমি কোথায় পেলে? কিডন্যাপার বলে আমি ওকে পাশের হসপিটাল থেকে চুরি করে এনেছি, আর তুমিই তো বলেছিলে বাচ্চা ছাড়া তুমি ফিরে যেতে পারবে না। ঋষি আর ঋতুর মধ্যে সেখানে ঝগড়া লেগে যায়। ঋতু বলে তার নিজের বাচ্চা লাগবে, এই বাচ্চাটা সে কোনোভাবেই নিতে পারবে না। ঋষি যেন এই বাচ্চাটাকে আবার আগের জায়গায় রেখে আসে। ঋষি তাকে কোনোভাবে বোঝাতে পারছিল না। তখনই বাচ্চাটা কেঁদে ওঠে, যার ফলে বাধ্য হয়ে ঋতু সেই বাচ্চাটিকে দুধ পান করায়। না হলে বাচ্চার কান্নার আওয়াজে যে কোনো সময় সেই পরিত্যক্ত পাবলিক টয়লেটটাতে মানুষ চলে আসবে, আর এজন্যই ঋতু এই কাজটা করে। ঋতু এবং ঋষি তারা সম্পর্কে দুইজনে বোন আর ভাই। ঋষি ঋতুকে বলে সে অলরেডি তার হাজবেন্ডকে বলে দিয়েছে তারা বাচ্চা নিয়ে আসছে। এতে ঋতু আরও বিপাকে পড়ে যায়।
এদিকে ঠিক ওই সময়টাতে ঋষি দেখতে পায় আশেপাশে পুলিশ চলে এসেছে, আর পুলিশ আশেপাশে তাকেই খুঁজে বেড়াচ্ছে। এই জন্য ঋষির সাথে সাথে বোরকাটা খুলে সেখানেই একটা ময়লার মধ্যে ফেলে দেয় এবং আশপাশটা ভালো করে দেখে। ঋষি যখন বুঝতে পারে যে পুলিশ সেই দিকেই আসছে, সাথে সাথে ঋতুকে অনুরোধ করে সেই বাচ্চাটিকে একটা জায়গায় রেখে তারা সেখান থেকে বের হয়ে আসবে। যদিও ঋতু এটা করতে চাইছিল না, কিন্তু ঋষি তাকে রিকোয়েস্ট করে। নিজের ভাইকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ঋতু সেখানেরই একটি পরিত্যক্ত বাথরুমে বাচ্চাটিকে রেখে চলে আসে। ঋতু বাচ্চাটির জন্য অনেক মায়া হচ্ছিল। এদিকে তারা দেখতে পাচ্ছিল তারা সেখান থেকে যখনই চলে আসছে, পুলিশ ঠিক সেদিকেই খোঁজ করার জন্য যাচ্ছিল। আর এরপরে হঠাৎ করে ঋষির চোখে পড়ে পুলিশ একজন মহিলাকে তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ঘটনাটা ছিল তখনকার, যখন সান্যাল সেই মহিলাটার বাচ্চাটাকে তুলে নিয়েছিল এবং পুলিশ মহিলাটাকে অ্যারেস্ট করেছিল। যার ফলে পুলিশ খবর পেয়ে সেই বাথরুমটা চেক না করে সেখান থেকে বাচ্চাটা না নিয়েই চলে আসে। আর এটা দেখে ঋষি এবং ঋতু অবাক হয়ে যায়। আর পুলিশ সেখান থেকে চলে আসার সাথে সাথেই তারা আবারও চলে যায় সেই ওয়াশরুমে বাচ্চাটাকে নেওয়ার জন্য। কিন্তু অবাক করার কাহিনী হচ্ছে, বাচ্চাটা সেখানে ছিল না। তারা তো পুলিশকে খালি হাতেই যেতে দেখেছিল, আর এখানে অন্য কেউ আসেনি। তাহলে বাচ্চাটা গেল কোথায়? তারা দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে ঘটনা বর্তমানে চলে আসে। সান্যাল সেই নার্সের কাছে থেকে সেই ছেলেটার ডিটেলস বের করে, যেখানে নাম দেয়া ছিল বিবেক। কিন্তু সেই নাম্বারে কল করতেই দেখা যায় সেটা ছিল রং নাম্বার। সান্যাল বুঝতে পারে সাধারণভাবেই নাম এবং ফোন নাম্বার দুটোই ভুল ছিল। এরপরে সে নার্সকে রিকোয়েস্ট করে। নার্স এরপরে রিসিপশনে চলে যায় আর সেখানকার লোককে বলে পেমেন্ট ডিটেলস থেকে আসল ফোন নাম্বার বের করার জন্য। এদিকে ঋষি আর ঋতু পথে পথে হাঁটছিল। তখনই ঋতুর হাজবেন্ড বিনয় তাকে কল করে এবং জিজ্ঞেস করে তারা কোথায় আছে। সে অপেক্ষা করছে। ঋষি অজুহাত দিয়ে ফোনটা কেটে দেয়। ঋষি তখনও বলে বিনয় আর ঋতুর বেবিকে নিয়ে তারা বাড়ি ফিরছে, কিন্তু এমনটা তারা কেন বলল, এর পেছনে রয়েছে এক নিদারুণ কষ্টের গল্প। আসলে ঋতু আর বিনয় পালিয়ে বিয়ে করেছিল, আর এই জন্য ঋতুর বাবা বিয়েটা মেনে নেয়নি। অন্যদিকে বিনয় বিয়ের পরে আসল রূপ দেখাতে শুরু করে। সে ঋতুকে প্রচন্ড টর্চার করে। ঋতুর একটু ভুল হলে ছোট থেকে ছোট ভুলগুলো নিয়েও বিনয় তাকে প্রচন্ড টর্চার করে, মারধর করে। এছাড়া ঋতুর পরপর 2বার বেবি নষ্ট হয়ে গেছে, আর এই জন্য বিনয় আরও বেশি রেগে রয়েছে। এইবার তাকে বলেছে এইবারও যদি তার বেবি নষ্ট হয়ে যায় তাহলে সে তাকে মেরেই ফেলবে। কিন্তু ঘটনাক্রমে এইবারও ঋতুর বেবিটা ডেলিভারির পরপরই মারা যায়। আর এই জন্য হসপিটালে সে ঋষির সামনে কান্না করছিল যে এখন সে বাড়ি ফিরবে কি করে। আর এই জন্য ঋষি তার বোনের কথা চিন্তা করে এই বেবিটাকে কিডন্যাপ করে তার বোনকে দিয়ে দেয়। অন্যদিকে ইতোমধ্যে ঋষি বিনয়কে বলে দিয়েছে যে বাচ্চা নিয়ে তারা আসছে, অর্থাৎ বিনয়কে তারা জানায়নি যে এইবারের বাচ্চাটাও মারা গেছে। বিনয়কে বলেছে তাদের বেবি সুস্থ আছে এবং তারা বেবি নিয়েই বাড়ি ফিরছে। এদিকে ঋতু পুলিশ স্টেশনে যেতে চায় এবং পুলিশকে সবকিছু খুলে বলতে চায়, কারণ সেই বাথরুম থেকে যারা বাচ্চাটা চুরি করেছে তারা যদি বাচ্চাটার কোনো ক্ষতি করে বা বিক্রি করে দেয়। ঋষি বলে পুলিশকে আমরা কি বলবো, পুলিশ উল্টো আমাদেরই অ্যারেস্ট করবে। ভেবে নাও এই বাচ্চাটা কখনো আমাদের জীবনে আসেইনি। ঋতু এরপরে জোর করে। তখন ঋষি বলে পুলিশ তোমাকে কিছুই বলবে না, বরং শুধুমাত্র আমাকেই অ্যারেস্ট করবে। এদিকে সানাল নার্সের কাছ থেকে সেই ডিটেলসটা নেওয়ার পরে কোনোভাবে পুলিশের কাছে আসে এবং বিষয়টা তাকে জানায়, কিন্তু পুলিশ তার কথা শোনে না, কারণ একবার সানাল ভুল করেছে। যদি আবারও সে ভুল করে তাহলে পুলিশের চাকরি চলে যাবে। এই জন্য পুলিশ উল্টো তাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে অটো দিয়ে যাবার সময় ঋষি এবং ঋতু কথা বলছিল বিনয়ের ব্যাপারে। তখনই ঋতু তাকে সবকিছু খুলে বলে, আর ঋষিও খেয়াল করে ঋতুর গায়ে আঘাতের চিহ্ন, সিগারেটের আগুন দিয়ে দেওয়া পোড়া দাগ। আর এগুলো দিয়ে সে একেবারেই বুঝতে পেরে যায় ঋতু এতদিন কিসের মধ্য দিয়ে যাচ্ছিল। ঋতুও সবকিছু সহ্য করেই যাচ্ছিল, কারণ তার বাবাও তাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ঋষি এই সবকিছু দেখার পরে বলে, না, তোমাকে আর সেখানে যেতে হবে না, আমরা বাসায় ফিরে যাব, বাবাকে কোনোভাবে মানিয়ে নেব। কারণ বিনয় এতটাই অমানবিক ছিল যে ঋতুকে ওই অবস্থায়, অর্থাৎ গর্ভবতী অবস্থায় একাই হসপিটালে পাঠিয়ে দিয়েছে ডেলিভারি করার জন্য। সে একবার দেখতে পর্যন্ত আসেনি, এমনকি বিনয়ের পরিবারের কোনো লোকও আসেনি। এদিকে ঋষি খেয়াল করে অটোওয়ালা তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল, আর এই জন্য একটু পরেই তারা অটো থেকে নেমে যায়। ঋষি একটা বাস স্ট্যান্ডে ঋতুকে দাঁড় করিয়ে রেখে সে একটু অন্য জায়গায় চলে আসে। কাউকে ফোন করার জন্য ফোনটা অন করতেই দেখা যায় সেখানে সানাল তাকে কল করে এবং জিজ্ঞেস করে, তুমি তোমার রিপোর্ট নিতে আসবে না? তুমি কি নিজের ইচ্ছায় হসপিটালে আসবে, নাকি আমি পুলিশের কাছে যাব? এতে ঋষি ভয় পেয়ে যায় আর বুঝতে পারে সেই হসপিটাল থেকে কেউ তাকে চিনে ফেলেছে, যে তাকে কল করেছে।
সাথে সাথে ফোনটা কেটে সে সানালের নাম্বারটা ব্লক করে দেয়। তখনই দেখা যায় মীনাক্ষীর বাবার নাম্বারে একটা কল আসে, আর রাকেশ জানতে পারে সেই কলটা করেছিল কিডন্যাপার এবং 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এছাড়া তাকে 2 ঘন্টা সময় দেওয়া হয় এবং রামাননগরে খালি একটা প্লট রয়েছে, সেখানেই টাকা রেখে আসতে হবে। পুলিশ অলরেডি নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করছে। এদিকে সেই কিডন্যাপার মীনাক্ষীর বাবাকে বলে টাকার ব্যাগ সহ আকাশের বাবাকে সেখানে পাঠিয়ে দেবার জন্য, আর এরপরেই বাচ্চাটা তার সন্ধ্যার আগেই পেয়ে যাবে যদি পুলিশকে খবর না দেয়। তখন মীনাক্ষীর বাবা কিডন্যাপারকে বলে এতগুলো টাকা 2 ঘন্টার মধ্যে সে কিভাবে জোগাড় করবে। কিডন্যাপার বলে তার ব্যাংকে টাকা রয়েছে, ব্যাংকে যাবে টাকা উঠিয়ে নিয়ে আসবে, তাই সময় বাড়ানো হবে না। ফোন কাটার পরে রাকেশ যখন সাইবার সেলে কথা বলে তখন তারা জানায় একজন হ্যাকার সে একটি হ্যাকিং অ্যাপস ব্যবহার করে কল করেছে, যার ফলে আসল নাম্বারটা কার নামে রেজিস্টার এবং সেটা কোথায় থেকে কল করা হয়েছে জানা যাচ্ছে না। তারপরেও তারা চেষ্টা করছে। এদিকে ঋষিকে দেখা যায় তার এক বন্ধুর গাড়ি নিয়ে আসে এবং সেই গাড়িতেই তারা যেতে শুরু করে। অন্যদিকে সেখানে ঋতু এটাও জানতে পারে তার বাবা কখনোই ঋতুর কাছে ঋষিকে আসতে দিত না। ঋষি মিথ্যে কথা বলে এই হসপিটালে এসেছে আর ঋতুর পাশে এসে দাঁড়িয়েছে। এরপরে তারা আবারও বিনয়ের ব্যাপারে কথা বলতে থাকে, যেখানে ঋষি তাকে জানায় যেদিন ঋতু বাসায় থেকে পালিয়ে আসবে সে সেদিনই স্কুলের কথা বলে বের হয়েছিল, আর এরপরেই আর বাড়ি ফেরেনি। আর এরপরে থেকেই তারা বাইরে মুখ দেখাতে পারেনি। 1 মাস তারা বাইরেই বের হয়নি। ঋতুর মা অসুস্থ হয়ে পড়ে, যদিও ঋতুর মায়ের ক্যান্সার ছিল, কিন্তু মেয়ের এই শোকে সে আরো অসুস্থ হয়ে মারা যায়। আর এই জন্য ঋতুর বাবা তাকে কখনো মেনে নেয়নি। তার আরও একটা কারণ হচ্ছে বিনয় একজন বাস ড্রাইভার, এমন একজন লোকের সাথে ঋতু পালিয়েছে সেটা তার বাবা কখনোই মেনে নিতে পারেনি। অন্যদিকে ঋতু বলে আমি বিনয়ের মতো একটা লোককে কেন বিয়ে করেছি এবং সেই বাড়ি থেকে কেন পালিয়ে গেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। সেই বাড়িতে আমার পরিবর্তে তোমার মেয়ে হয়ে জন্মানোর দরকার ছিল। কেউ ইচ্ছে করে বাড়ি থেকে পালায় না, তার মানে ঋতুর পালানোরও একটা কারণ ছিল, সেটা কেন একটু পরে জানা যাবে। এদিকে রাস্তায় তারা একটা পুলিশ চেকপোস্ট দেখতে পায়। যদিও পুলিশ চেক করে কিন্তু পুলিশের তাতে কোনো সন্দেহ হয় না, এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে হসপিটালের একজন নার্স শ্যানালকে জানায় কিডন্যাপার ফোন করে 30 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। এদিকে ঋষিকে মেডিকেল কলেজ পুলিশ স্টেশন থেকে কল করে এবং বলে তাকে থানায় যাবার জন্য। এতে ঋষি এবং ঋতু দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে রাকেশ তার টিমকে বলেছিল রামাননগরে আসলে সিসিটিভি ক্যামেরা অনেক কম, এই জন্য কিডন্যাপার সেই জায়গাটা চুজ করেছে, আর সেখান থেকে বের হবার দুটো মাত্র পথ খোলা রয়েছে। এছাড়া যে এরিয়ার কথা বলা হয়েছে সেই এরিয়াতে সরকারি অফিসার এবং কর্পোরেট অফিসারদের বাসাই বেশি, তাই তাদের নজর রাখতেও সুবিধা হবে। এছাড়া যে জায়গাতে টাকা রাখার কথা বলা হয়েছে সেই জায়গাতে তারা যেমন আশপাশ থেকে নজর রাখতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। পুলিশ সেটাই করে, সেখানে পজিশন নিয়ে নেয় কয়েকটা বাড়িতে। এছাড়া ছদ্মবেশেও সেখানে কয়েকজন পুলিশ নজর রাখতে শুরু করে। এদিকে ঋষি যখন থানার বাইরেই বসেছিল সে শুনতে পায় মিসিং বেবির কেসের জন্যই ঋষিকে এখানে ডাকা হয়েছে, আর এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। যখন পুলিশ অফিসার রাজীব তাকে ভেতরে ডাকে এবং জিজ্ঞেস করে কিছুক্ষণ আগে হসপিটালের অ্যাটেন্ডেন্ট শার্নাল তাকে কেন কল করেছিল, ঋষি বলে এমনিতেই, সে তাকে চেনে না। আসলে সেই হসপিটালে সে ব্লাড টেস্ট করাতে গিয়েছিল, আর সেটার রেজাল্ট জানানোর জন্যই শার্নাল তাকে কল করেছে। রাজীবের সন্দেহ হয় আর জিজ্ঞেস করে সেই রেজাল্ট জানানো তো অ্যাটেন্ডেন্টের কাজ নয়, তাহলে সে কেন তোমাকে কল করলো। আসলে পুলিশ তো শার্নালকে সন্দেহ করছিল, এজন্য তার ফোনও ট্র্যাপ করেছিল, আর সেখান থেকেই তারা জানতে পারে শার্নালের সাথে ঋষির কথা হয়েছে, এই জন্যই তাকে ডাকা হয়েছে। তখন ঋষি বলে আসলে স্যার তার একটু লজ্জা হচ্ছিল, কারণ সে সন্দেহ করছিল তার এইচআইভি রয়েছে, আর এই জন্যই শার্নাল তাকে সাহায্য করছিল। কথাটা শুনে রাজীব একটু ভরকে যায়, সাথে সাথে সেই হসপিটালে কল করে। ঋষি এটাও জানায় সেই হসপিটালে সে তার নাম ঋষি নয় বিবেক দিয়েছে, কারণ যদি এই কথাটা হসপিটালের পক্ষ থেকে তার বাবাকে জানিয়ে দেওয়া হয়। রাজীব হসপিটালে ফোন করে আর এই বিষয়ের সত্যতা পায়, কারণ ঋষি সেই হসপিটালে যেয়ে শার্নালকে সেটাই বলেছিল যে সে এইচআইভি টেস্ট করাতে চায়, আর এই জন্য রাজীবের ঋষির উপর থেকে সন্দেহটা সরে যায়। ঋষিকে সেখান থেকে চলে যেতে বলে। থানা থেকে বের হওয়ার সময় ঋষি অন্য একজন পুলিশ অফিসারকে ওয়াকিটকিতে বলতে শুনে সেই বাচ্চাটির কিডন্যাপার কল করে মুক্তিপণ চেয়েছে এবং কোথায় বাচ্চাটা দেবে সেটাও শুনে ফেলে, আর টাকা নিয়ে কিডন্যাপার কোথায় যেতে বলেছে সেটাও সে শুনে ফেলে। এদিকে গাড়িতে আসার পরে ঋতু ঋষিকে বকতে থাকে, কারণ সে বলেছিল বাচ্চাটির কেউ নেই, কিন্তু নিউজ থেকে জানতে পারে সেই বাচ্চাটির পুরো পরিবারই রয়েছে। কিন্তু ঋষি তাকে বোঝায় আসলে সেই বাচ্চা
বাচ্চা মেয়েটিকে কেউ চাইছিল না। হসপিটালে যাওয়ার পরে সে এটাই তাদের কাছ থেকে শুনতে পেরেছে। ওরা দুজনেই এখন ছোট। আমি ওদের ঝগড়া করতে দেখেছি। ঋতু রেগে যায়, সে যেতে চায় পুলিশের কাছে সবকিছু বলে দেবার জন্য। ঋষি তাকে আটকানোর চেষ্টা করে। যখন ঋতু কথাই শুনছিল না, তখন ঋষি বলে, যাও বলে দাও, তুমি তো তোমার জীবনটা ধ্বংস করেই ফেলেছ, এখন আমার জীবনটাও ধ্বংস করে দাও। এছাড়া সেই বাচ্চার কিডন্যাপার এখন মুক্তিপণ দাবি করছে, সেই দোষটাও তুমি আমার ঘাড়েই দিয়ে দাও। আর এই কথা শুনে ঋতু থেমে যায়, আর পুলিশের কাছে যায় না। এদিকে ঋষি ঠিক করে সে আবারও সেই হসপিটালে যাবে এবং সেই এইচআইভি রিপোর্টটা নেবে, নাহলে পুলিশ তাকে আবারও সন্দেহ করবে। এদিকে মীনাক্ষীর বাবা ব্যাংক থেকে টাকা নিয়ে সে কিডন্যাপারের দেওয়া লোকেশনে যেতে শুরু করে, কিন্তু যাবার আগে সে পুলিশের কাছে একটা কথা বলে যে তার অ্যাকাউন্টে এতগুলো টাকা রয়েছে, সেটা কিডন্যাপার কি করে জানলো। এই পয়েন্টটাতে পুলিশেরও খটকা লাগে। তার মানে কিডন্যাপার পরিচিত কেউ, যে জানে মীনাক্ষীর বাবার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। এদিকে ঋষিকে দেখা যায় সে হসপিটালে চলে আসে, আর ল্যাবে থেকে যখনই রিপোর্টটা কালেক্ট করে সেই নার্স তাকে দেখে চিনে ফেলে। ঋষি চলে যাবার সাথে সাথে সে সান্যালকে খবর দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ঋষি যখন সেখান থেকে আসবে, আকাশ তাকে দেখে ফেলে। আকাশের সন্দেহ হতেই সে তার পিছু করতে থাকে। ঋষিও তার থেকে পালাতে শুরু করে। এদিকে সেই নার্স সান্যালকে খবর দিয়ে দেয়। এদিকে দেখা যায় ঋষি কোনো মতে সেই হসপিটাল থেকে আকাশের চোখ ফাঁকি দিয়ে বের হতে পারলেও আকাশ ঠিকই হসপিটালের বাইরে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে একটা পেপার দিয়ে চলে যায়। অন্যদিকে উপর থেকে সান্যাল এই দৃশ্যটা দেখে ফেলে, আর এতে তার আকাশের উপরেও সন্দেহ হয়। এদিকে ঋষি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল হয়তোবা আকাশ তাকে ধরে ফেলবে, কিন্তু তাকে কাগজ দিয়ে সে কেন চলে গেল। পরে আমরা জানতে পারি সেই কাগজের ভিতরে একটা অ্যাড্রেস ছিল। ঋষি আর ঋতু সেখানেই যেতে শুরু করে। এদিকে সান্যাল ঋষিকে হারিয়ে ফেলে। এরপরে হসপিটালের সিসিটিভি রুমে এসে আকাশের উপরে নজরদারি করে, আর সে দেখতে পায় যখন পুলিশ এখান থেকে গিয়েছিল তখন আকাশ কালো রঙের একটা গাড়ি দিয়ে গিয়েছিল, আর সেই গাড়িটি চালাচ্ছিল অন্য কেউ, অর্থাৎ আকাশের সাথে কেউ ছিল। এরপরে যখন বাচ্চাটিকে নিয়ে তারা হসপিটালে ফিরে এসেছিল তখন আকাশ এসেছিল পুলিশের গাড়িতে, অর্থাৎ রাস্তার ভেতরেই আকাশ গাড়ি বদলেছে। কিন্তু কেন, আর তার সাথে কে ছিল? এদিকে ঋষিকে দেখা যায় সে অ্যাড্রেসে চলে আসে, আর লুকিয়ে একটা বাড়ির ভেতর ঢুকে কিছু একটা খুঁজতে শুরু করে। এদিকে মীনাক্ষীর বাবা ঠিক জায়গা মতো টাকা রেখে চলে আসে, আর একজন বৃদ্ধ লোক সেদিকেই এগিয়ে আসতে শুরু করে। পুলিশও এটার উপরে নজর রাখে। এদিকে পুলিশ অফিসার আকবর রাকেশকে কল করছিল আর বলছিল বাচ্চার বাবার উপরে তার সন্দেহ হচ্ছে, কারণ আকাশ হসপিটাল থেকে যে গাড়ি থেকে বের হয়ে গিয়েছিল সেই গাড়ির ডিটেলস আমি বের করেছি, সেটা তার বন্ধু আদির। আর সে এই ব্যাপারে রাকেশকে আরো তথ্য দেয় আর বলে এই ডিটেলসটা খুঁজে বের করেছে সিসিটিভি অপারেটর অভিলাষ। আসলে সান্যাল জানতো সে যদি পুলিশকে এই সন্দেহের কথা বলে তাহলে পুলিশ কখনোই বিশ্বাস করবে না, এই জন্য অভিলাষকে দিয়ে সেই কথাটা বলিয়েছে। রাকেশ সেই লোকেশনটা দেখতে পায়, আর সেই লোকেশন দেখার সাথে সাথেই তার সন্দেহ হতে থাকে সে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছিল সেই বাড়ির ছেলের দিকে। পুলিশ সে জায়গায় দৌড়ে আসতে শুরু করে, আর রাকেশ তার উপরে হামলা করে বসে আর বলে বাচ্চাটা কোথায়। অর্থাৎ এই ছেলেটাই হচ্ছে আদি, যে হচ্ছে আকাশের বন্ধু। অন্যদিকে ঋষি যে বাড়িতে ঢুকেছিল সেই বাড়ির বাথরুমে সে বাচ্চাটাকে দেখে। ঋষি সেই বেবিটাকে নিয়ে এসে ঋতুকে দেয়। ঋতু এতে অনেক খুশি হয়ে যায়। তার সাথে সাথে গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে পুলিশ সব প্রমাণ পায় আদিই হচ্ছে সেই কিডন্যাপার যে 30 লাখ টাকা মুক্তিপণের দাবি করেছিল। তার মানে কি আকাশ আর আদি মিলেই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে? যদি সেটাই হয় তাহলে আকাশ আবার ঋষিকে কেন সেই বাচ্চাটারই ঠিকানা দিল? এগুলো আসলে কি হচ্ছে? হয়তো আপনাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। এদিকে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে আদি যে বাসা থেকে কল করেছিল এবং যে বাড়িতে পুলিশ তাকে খুঁজে পেয়েছে সেটা ছিল আদির বাবার বন্ধুর বাড়ি। এই বাড়িটা তারা ভাড়া দিতে চেয়েছিল, কিন্তু আদি এটাকে পড়াশোনার জন্য ব্যবহার করছিল। অন্যদিকে যে বৃদ্ধ লোকটা টাকার ব্যাগ নিতে এগিয়ে এসেছিল সে আসলে এই সোসাইটির ম্যানেজার। ব্যাগ ঢিল মারতে দেখেছিল মীনাক্ষীর বাবাকে, সেটাই খোঁজ করার জন্য সে এখানে এসেছিল। অন্য একজন পুলিশ অফিসার জানায় গত 3 ঘন্টা যাবৎ এই এরিয়ার সব সিসিটিভি ক্যামেরা আদি নষ্ট করে রেখেছে, যার ফলে কিছুই রেকর্ড হয়নি। অর্থাৎ ঋষি যেখানে এসেছিল সেটারও কোনো প্রমাণ নেই। আদিকে জিজ্ঞাসাবাদ করা হলে আদি জানায় যখন রাকেশ তার কাছে এসেছিল তখন দরজার কলিং বেল শুনেই ওয়াশরুমে বাচ্চাটিকে রেখে রাকেশকে নিয়ে সে পাশের বাড়িতে চলে এসেছিল। অর্থাৎ আদি আর রাকেশ সে পাশের বাসায় ছিল, অন্যদিকে বাচ্চাটি ছিল আদির বাসায়, যেখান থেকে ঋষি তাকে উঠিয়ে নিয়ে এসেছে। এদিকে পুলিশ আকাশকে অ্যারেস্ট করে আদির সাথে যুক্ত থাকার কারণে। আর এটা যখন জানাজানি হয় মীনাক্ষীর বাবা প্রচন্ড রেগে যায় সবার সাথে, আর আকাশের বাবা মাকে প্রচন্ড অপমান করে। এদিকে সান্যাল অবিলাসকে ঋষির ব্যাপারে পুলিশকে বলতে বলে, কিন্তু অবিলাস আর কোনো রিস্ক নিতে চায় না। সে জানতো যদি ইনফরমেশন ভুল হয়ে যায় তাহলে তারও চাকরি চলে যেতে পারে, আর এই জন্য সে সান্যালের কথা না রেখেই সেখান থেকে চলে আসে। এদিকে পুলিশ যখন আকাশকে জিজ্ঞাসাবাদ করে আকাশ তখন সবকিছু খুলে বলে। যখন রাকেশ প্রথমবার বাচ্চাটিকে খোঁজার জন্য বের হয় তখন আকাশ আর আদি তারাও পুলিশের পিছু পিছু আসে।
আকাশ বলে সে শুধু এসেছিল মানুষ যাতে কথা না শোনায় যে বাচ্চার বাবা কোনো দায়িত্ব পালন করছে না। আকাশ যখনই সেখানে গিয়েছিল তার চোখ পড়েছিল পাবলিক টয়লেটে, যেখানে ঋষি এবং ঋতু বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসে। আর এই জন্য তাড়াতাড়ি সে সেখানে চলে যায়। আর পুলিশ যাতে বাচ্চাটাকে খুঁজে না পায় পেছন দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসে বাইরে। আর আদিকে বলেছিল এই বাচ্চাটাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসার জন্য, অর্থাৎ আকাশও চাচ্ছিল না এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাক। আদিও বলেছিল সে সেটাই করবে, কিন্তু আদি পরে লোভে পড়ে যায়। আর এই জন্য সে পরে ফোন করে মুক্তিপণ দাবি করে। আসলে আদি ছিল নেশাগ্রস্ত, নেশার টাকা জোগাড় করার জন্যই সে এমন কথা বলেছে। রাকেশ জিজ্ঞেস করে মীনাক্ষীও কি এই বিষয়টা জানতো? আকাশ বলে না, আসলে সে চাইছিল না সারাটা জীবন মীনাক্ষী আর এই বাচ্চাটাকে নিয়ে কাটিয়ে দেবার জন্য। সে ঠিকঠাকভাবে লাইফে সেটই হতে পারেনি, এদের দায়িত্ব সে কি করে নেবে? যখনই শুনেছিল মীনাক্ষী প্রেগনেন্ট, তারা বাচ্চাটিকে নষ্ট করে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু মীনাক্ষীর সমস্যা থাকার কারণে সেটাও হয়নি। আর এটা যখন পরিবারে জানানো হয় তখন জোর করেই তারা রেজিস্টার ম্যারেজ করে পরিবারের কথাতে। আর বাচ্চাটাকে সে অনাথ আশ্রমে দিয়ে আসতে চেয়েছিল, এতে করে তাদের ডিভোর্স পেতে সহজ হতো আর তারা দুজনেই মুক্ত হয়ে যেতে পারত। রাকেশ জিজ্ঞেস করে যে বাচ্চাটাকে রেখে এসেছিল সেই লোকটাকে আকাশ দেখলে চিনতে পারবে কিনা। তখন আকাশ মিথ্যে বলে যে না, দূর থেকে দেখেছিল, তাই দেখলে সে চিনতে পারবে না। এদিকে ঋতু ঋষিকে বলে যে করেই হোক বেবিটাকে তার মায়ের কাছে পৌঁছাতে হবে, ওকে আমরা এভাবে ছিনিয়ে নিতে পারি না। কিন্তু ঋষি ঋতুকে বোঝায় যে ওপরওয়ালাই চাইছে এই বাচ্চাটা যেন তার কাছেই থাকে, তার কাছেই মানুষ হয়। আর এই জন্য বাচ্চাটা বারবার তার কাছে ফিরে আসছে, আর ওর বাবা মা কেউ এই বাচ্চাটাকে চায় না। স্ত্রী কল করে, সান্নাল বলে সে একটা অ্যাড্রেসে যাচ্ছে, তার সন্দেহ হচ্ছে বাচ্চাটা সেখানেই রয়েছে, বাচ্চাটাকে খুঁজে বের করা ছাড়া সে বাসায় ফিরবে না। এদিকে বিনয় কল করে ঋতুকে, এবং সে কোথায় আছে, কেন তাকে কল করেনি, এখনো বাসায় কেন ফিরেনি, এ নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, তাকে অপমান করতে থাকে। এতে প্রচন্ড ভয় পেতে থাকে ঋতু, কিন্তু ফোন রাখার পরে সে বুঝতে পারে অনেক হয়েছে, আর নয়। এভাবে সে সারা জীবন কিভাবে থাকবে একটা মানুষের সাথে? এরপরেই সে আবারও বিনয়কে কল করে আর বলে সে আর তার বাসায় ফিরবে না, আর এই বাচ্চাটাও তার নয়। এছাড়া সে যদি তাদের খোঁজার চেষ্টা করে তাহলে সে পুলিশের কাছে যাবে এবং তার গায়ের ক্ষত চিহ্নগুলো পুলিশকে দেখাবে। এদিকে ঋষি অনেক খুশি হয়ে যায়, কারণ সে সবসময় চাইছিল এমন একটা অত্যাচারী লোকের কাছে তার বোন যেন না থাকে। এদিকে ঋতু সেই বেবিটাকে নিয়ে তার বাবার কাছে চলে আসে, কিন্তু তার বাবা ছিল প্রচন্ড বদমেজাজি। ঋতুকে বাইরে রেখেই জোরে জোরে সবার সামনে তাকে অপমান করতে থাকে। ঠিক ওই সময়টাতে ঋষির বাড়ির ঠিকানা খুঁজে বের করে সান্নাল সেখানে চলে আসে, একজনের কাছ থেকে জানতে পারে পুরো বিষয়টা। কিন্তু সান্নাল তখনও নিশ্চিত ছিল না ঋতুর কাছে যে বেবিটা ছিল সেটা সেই বেবি কিনা। ঋষি যখনই সেখান থেকে আসতে যাবে তার সাথে সান্নালের চোখাচোখি হয়ে যায়, আর দুজনেই বুঝতে পেরে যায়। এজন্য ঋষি তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর সান্নাল তাকে ফলো করতে শুরু করে। এদিকে ঋষির নাম্বারে বিনয় ভয়েস এসএমএস পাঠায়, আর সেখানে সে ঋতুকে ধমকি দেয় তার কাছে ফিরে আসার জন্য, নয়তোবা সে তাকে মেরে ফেলবে। ঋতু কাঁদতে শুরু করে, আর এরপরে ঋষিকে বলে আমাদের কোনো একটা জায়গায় নামিয়ে দিয়ে সে যেন ফিরে যায়। ঋষি বলে সেটা করার হলে সে অনেক আগেই করত, আর তার জন্যই সে বাড়ি থেকে পালিয়েছে, কারণ ছোটবেলা থেকেই ঋষির বাবা মা ঋষি ছেলে বলে সবসময় তাকে প্রাধান্য দিয়েছে, আর ঋতুকে সবসময় অবহেলার চোখে দেখেছে, কারণ সে একজন মেয়ে। এক প্রকার তার জন্যই ঋতুর জীবনটা নষ্ট হয়ে গেছে, আর এই জন্য সেই আবার তার জীবনটা শুধরে দেবে। নিজের বাড়িতে এমন নিদারুণ অবহেলা সহ্য করতে না পেরে ঋতু শেষমেশ বিনয়ের হাত ধরে পালিয়ে এসেছিল। ঋষি আরো বলে গতকালকে যখন আমি তোমার বাচ্চাটাকে মৃত অবস্থায় দেখেছিলাম আমি ওকে শেষ পর্যন্ত কবর দিয়েছি। কথাটা শুনে ঋতু হাউমাউ করে কাঁদতে থাকে। ঋষি বলে আর এই জন্যই আমি ওকে এখানে নিয়ে এসেছি, ওর পরিবর্তে এই বেবিটা জায়গা করে নিয়েছে। এদিকে পুলিশ খোঁজার জন্য সব জায়গায় রাস্তায় টহল দিচ্ছিল। অন্য একজন পুলিশ রাকেশকে বলে সান্নালের ব্যাপারে, যে সে বাসায় না যেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল, আর তার লোকেশনটাই রাকেশকে দেখায়। এদিকে ঋষি একটা ট্রাফিক সিগন্যালে দেখতে পায় সান্নাল তাকে ফলো করছিল, এই জন্য সে জোরে গাড়ি চালাতে শুরু করে। এদিকে সান্নাল গাড়িটাকে ফলো করতে করতেই গাড়ির পেছনের সিটে রাখা একটা মেডিকেল রিপোর্ট দেখতে পায়। সাথে সাথে তার স্ত্রীকে কল করে আর বলে সেই হসপিটালে কল করে ঋতুর ব্যাপারে খোঁজ নেবার জন্য। সান্নালের স্ত্রী খোঁজ নিয়ে একটু পরেই সান্নালকে জানায় যে ঋতুর গতকালকে ডেলিভারি হয়েছে, কিন্তু সে মৃত বাচ্চা প্রসব করেছে। এদিকে সান্নাল আর ঋষির মধ্যে দুর্দান্ত একটা চেজ হয়। ঋষি প্রচন্ড ভয় পাচ্ছিল যে কোনোভাবেই পুলিশের হাতে ধরা পড়ে গেলে কি হবে। এদিকে ঋতু ঋষিকে বলে 11:30 দিল্লির একটা ট্রেন রয়েছে, আমি এখান থেকে দিল্লিতে চলে যাব, আর সেখান থেকে কলকাতায়, তারপর আমার এক বান্ধবীর কাছে। কিন্তু ঋষি বলে কিন্তু তোমার ফ্রেন্ড তো কলই রিসিভ করলো না। ঋতু বলে এছাড়া আমার আর কোনো উপায় নেই, এখানে থাকলে আমরা ধরা পড়ে যাব। এদিকে ঋতু যখন তার মোবাইল থেকে দিল্লির একটা ট্রেনের টিকিট কাটে সেটার একটা কনফার্মেশন মেল চলে যায়, আর সেই মেলটা ছিল বিনয়ের। বিনয় সেই মেলটা দেখে বুঝতে পেরে যায়, আর সাথে সাথে তার বাসকে সে রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে আসতে শুরু করে।
এদিকে সান্যাল পিছু করতে করতে একটা সময় একটা ট্রাফিক সিগন্যালে সে ঋষির গাড়িটাকে হারিয়ে ফেলে। এদিকে রাকেশও তার একটা টিম নিয়ে সে সান্যালের মোবাইল লোকেশন ট্র্যাক করতে করতে সেখানে চলে আসে। এদিকে রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছিল ঋষি, আর এই জন্য সে ঋতুকে বলছিল মাস্ক পরে এখান থেকে তারা হেঁটে যাবে। কিন্তু তখনই দেখতে পায় ঋতু অজ্ঞান হয়ে গিয়েছিল। এতে ঋষি আরও ভয় পেয়ে যায়। সে ঋতুর চোখে পানির ঝাপটা দিতে চায়, কিন্তু বোতলও পানিও ছিল না। তাই তাড়াহুড়ো করে সে পানি আনতে চলে যায়। কিন্তু সেই পানির বোতল কিনতে গিয়েই সে সান্যালের হাতে ধরা পড়ে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এদিকে রাকেশ সেই সময়টাতে সান্যালের লোকেশনে পৌঁছে গিয়েছিল। ঠিক সেই জায়গায় পৌঁছানোর আগ মুহূর্তেই ঋষি সান্যালকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। সান্যাল পুলিশকে ইশারা দেয় তাকে ধরার জন্য, যার ফলে সব পুলিশই তাকে ধরার চেষ্টা করে। এই চেজিং সিনটা সত্যি খুব দুর্দান্ত ছিল। সবসময় ভেতরে একটা ভয় কাজ করছিল যে কি হবে, ঋষি কি সত্যিই ধরা পড়ে যাবে পুলিশের কাছে? কারণ আমিও চাইছিলাম না এই বাচ্চাটা তার আসল বাবা মায়ের কাছে ফিরে যাক, যাদের মধ্যে একজন তাকে অনাথ আশ্রমে দিয়ে আসতে চায়, আর বাচ্চাটার মায়ের তো সেই বাচ্চাটাকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। যাই হোক, এদিকে ঋষি প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য। শেষমেশ উপায় না পেয়ে সে একটা বিলবোর্ডের ওপরে চলে যায়। সেখানেও পুলিশ তাকে ঘিরে ধরে, আর এরপরেই বাধ্য হয়ে ঋষি চলন্ত একটা বাসের ওপরেই ঝাঁপ দেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। তখনও রাকেশ তাকে ফলো করছিল, কিন্তু একটা সময় রাকেশ তাকে হারিয়ে ফেলে, কারণ সামনে ক্রিসমাস উৎসবের একটা ভিড় ছিল। ঋষি সেই ভিড়ের ভিতরে লুকিয়ে পড়ে। অবশেষে ঋষি সেই ভিড়কে কাজে লাগিয়ে আর পোশাক পরিবর্তন করে ফেলে সে রেলওয়ে স্টেশন চলে আসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু দেখতে পায় সেই ট্রেনটা সেখান থেকে চলে গেছে, আর এতে ব্যর্থতায় সে চিৎকার করতে থাকে। সে তার বোনের জীবনটাকে পাল্টাতে পারল না। ঠিক তখনই ঋতু তাকে কল করে আর বলে, আমরা ট্রেনে উঠে পড়েছি, তুমি টেনশন করো না। এতে ঋষি অনেক খুশি হয়ে যায়। আসলে এর মাঝেই ঋতুর জ্ঞান ফিরে গিয়েছিল। অবশেষে ঋষি সেখান থেকে চলে আসে। এদিকে ঋতুর বিপদ এখনো কাটেনি, কারণ দেখা যায় সেই একই ট্রেনে বিনয় উঠেছিল, আর বিনয় সেই ট্রেনের টিকিটটা দেখে খুঁজে বেড়াচ্ছিল ঋতুকে। কিন্তু সে দেখতে পায় সেই সিটে অন্য কেউ বসে আছে। আসলে ঋতুর ফোনে কার মেল রয়েছে এটা তখনই ঋষি তাকে জিজ্ঞেস করেছিল, আর ঋষি যখন জানতে পারে ঋতুর ফোনে বিনয়ের মেল রয়েছে, তখনই সে বুঝতে পেরে যায় একটা কনফার্মেশন মেল বিনয় পেয়ে যাবে, আর এতে সে জেনে যাবে। আর এই জন্য ঋতু তখন মেল চেঞ্জ করে অন্য একটা ট্রেনের টিকিট কেটেছিল, আর এই জন্যই বিনয় তাদের ধরতে পারে না আর। কিন্তু কথায় আছে, বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে। দেখা যায় ঋতু বিনয়ের পিছু ছাড়াতে পারলেও সান্যালের কাছ থেকে পারেনি। আসলে সান্যাল যখন ঋষিকে ধরতে পারেনি, তখন সে গাড়ি খুঁজে ঋতুকে ফলো করছিল, আর দেখা যায় সান্যাল ঠিক একই ট্রেনের একই বগিতে দাঁড়িয়েছিল, আর সে ঋতুকে ফলোও করছিল। কিন্তু ঋতুকে সে কিছুই বলে না, উল্টো পুলিশকে ইনফর্ম করে দেয়। পরের স্টেশনেই সাথে সাথে একটা পুলিশ টিম চলে আসে। কিন্তু যখনই সান্যাল পুলিশকে নিয়ে সেখানে যায়, দেখা যায় ঋতু আর বাচ্চাটি সেখানে ছিল না। অর্থাৎ ঋতু আগেই সান্যালকে দেখে ফেলেছিল আর বুঝে ফেলেছিল, আর এই জন্য সে আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছে। এরপরে ঋতুকে খুঁজে না পেয়ে সান্যালকে থানায় নিয়ে আসা হয় এবং ঋতুর চেহারার বিবরণ দিতে থাকে, আর সেখানে একজন আর্টিস্ট আর্ট করতে থাকে তার ফেস। এছাড়া পুলিশ টিকিট চেকারকেও জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজগুলো ভালো করে চেক করছিল তারা। এদিকে পুলিশ কোনোভাবেই ঋষির ফেস আইডেন্টিফাই করতে পারছিল না। তখনই অন্য একজন পুলিশ অফিসার রাকেশকে এসে বলে, অন্য একটা পুলিশ স্টেশনে একটা বাচ্চাকে কয়েকজন লোক দেখতে পেয়ে গেছে, যেখানে বাচ্চাটাকে একা রেখে কেউ চলে গিয়েছিল। এছাড়া রেলওয়ে স্টেশনের ফুটেজ থেকেও তারা এমন কোনো মহিলাকে খুঁজে পায়নি, হয়তোবা সে পেছন দিক দিয়ে ট্রেনে উঠেছিল। এদিকে অবশেষে সান্যাল যে এই বাচ্চা কিডন্যাপের সাথে জড়িত রয়েছে এমন কোনো প্রমাণ না পেয়ে সান্যালকে ছেড়ে দেওয়া হয়। সান্যাল বাসায় চলে আসে আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেই ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সান্যাল প্রথমে ঋতুর ভিডিও করে গোপনে। ঋতুও বিষয়টা খেয়াল করে। তখনই সান্যাল চলে আসে আর বলে, বাচ্চাটাকে আমি ওর আসল বাবা মায়ের কাছে ফেরত দিতে চাই। সে বাচ্চাটাকে জোর করে তার কাছে নিয়ে যায়। তখনই মীনাক্ষী ছোট্ট একটা কথা বলে সান্যালকে। একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে বাচ্চাটা উদ্ধার করার পরপরই তারা চলে গিয়েছিল মীনাক্ষীর বাসায়, আর মীনাক্ষীকে বলেছিল যে তার ভাই কি করেছে, আর সে বাচ্চাটাকে নিয়ে এসেছে। সে চাইলেই বাচ্চাটাকে এখন সে ফেরত দিয়ে দেবে, কিন্তু সে যেন পুলিশকে কিছু না জানায়, তাহলে তার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। কথাগুলো শুনে মীনাক্ষীর বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে একটা কথাও বলে না। যখনই হুট করে মীনাক্ষীর মা সেখানে চলে আসে আর ঋতুকে দেখে ফেলে, তখন মীনাক্ষী বলে এটা তার কলেজের ম্যাম, এবং সে খবর পেয়ে তার সাথে দেখা করতে এসেছে। এছাড়া মীনাক্ষী তখন তার মা এবং ঋতুকে ইশারা করে বলে, তার মাত্র 19 বছর বয়স, এই বয়সে সেই বাচ্চাটার দায়িত্ব সে নিতে পারবে না, সে তার জন্য একজন ভালো মা হতে পারবে
পারবে না, আদর্শ মা হতে পারবে না। আর এই জন্য বাচ্চাটা যার কাছে থাকবে সে যেন তাকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দেয়। কথাগুলো শুনে ঋতু অনেক খুশি হয়ে যায়। আর মীনাক্ষী তাকে কি বোঝাতে চেয়েছিল সেটাও খুব ভালো করেই সে বুঝে গিয়েছিল। বাইরে আসার পরে মীনাক্ষী যখন ব্যালকনিতে আসে, ঋতু তার বেবিটাকে তাকে শেষবারের মতো দেখানোর জন্য গাড়ি থেকে বের করে। কিন্তু তার আগেই মীনাক্ষী সেখান থেকে চলে যায়, কারণ সে জানতো বাচ্চাটাকে আবারও দেখলে হয়তোবা সে তার মায়াতে পড়ে যাবে, আবারও তার কাছে ফিরিয়ে নিতে চাইবে। আর এই জন্য বাচ্চাটাকে না দেখেই সেখান থেকে চলে যায়। অবশেষে ঋতু এবং ঋষি নিশ্চিত হয়ে যায় এই বাচ্চাটা তাদের কাছেই নিরাপদ, তাই তারা এখান থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সব কথা শোনার পরে সান্যাল একটু অবাকই হয় এবং ঋতুকে বিশ্বাস না করে সাথে সাথে সে মীনাক্ষীকে কল করে আর বলে যে তার বেবি তার কাছে রয়েছে, সে চাইলেই ফিরিয়ে দিতে পারে। কিন্তু মীনাক্ষী তাকে বলে আমাকে আর কখনো কল করবেন না, ফোনটা কেটে তার নাম্বারটাই ব্লক করে দেয়। তখনই সান্যাল বুঝতে পেরেছিল ঋতু আর ঋষি যেটা করেছে এই বাচ্চাটার ভালোর জন্যই করেছে। তখন ঋতু সান্যালকে বলেছিল আমাদের দুজনের ফিরে যাবার কোনো জায়গা নেই, আমাদের এখান থেকে যেতে দাও। তখন সান্যাল নিজের ভুলটা বুঝতে পেরেছিল আর এই জন্য সে বাচ্চা আর ঋতুকে সেখান থেকে চলে যেতে দেয়। আর যেহেতু সে আগেই পুলিশকে কল করে ফেলেছিল তাই পুলিশ আসার পরে সে ঋতু আর বাচ্চাটাকে খোঁজার নাটক করছিল। এরপরে থানায় যখন রাকেশ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সে হসপিটাল থেকে বাসায় না গিয়ে এদিক ওদিক ঘোরাফেরা কেন করছিল, সান্যাল বলছিল তার চাকরি চলে গিয়েছিল, বাসায় যেতে তার ইচ্ছেই করছিল না, এজন্যই মন খারাপ করে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। মাঝে মধ্যেই মন খারাপ থাকলে সে ট্রেন ভ্রমণ করে, সেটাই সে করছিল। আর তখনই একজন মহিলাকে সে দেখতে পেয়েছিল, কিন্তু সেটা তার ভুল ছিল, যেমনটা আগের বার হয়েছে। এরপরে রাকেশ ঋষির সাথে যে সান্যাল মারামারি করছিল সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। সান্যাল বলে সেটা আসলে পকেট মার ছিল, তার পকেট মারতে গিয়েছিল, ছেলেটিকে সে ধরে ফেলেছিল আর এই জন্যই তাকে ধরার চেষ্টা করছিল। আর পুলিশ দেখে পকেট মার সেখান থেকে পালিয়ে গিয়েছে। এছাড়া সে যে মীনাক্ষীকে কল করেছিল সেটাও বলে। সান্যাল তখন বলে সেই বাচ্চাটাকে দেখার পরে তার মনে হয়েছিল সেটা মীনাক্ষীর, এই জন্য কল করেছিল, কিন্তু কলটা কাট হয়ে যায়। অন্যদিকে পুলিশকে যে মহিলার স্কেচ সে আর্ট করে দিয়েছিল দেখা যায় সেটা আর কারো নয়, সান্যালের মায়ের স্কেচ, যেখানে শুধু সে মুখোশটা পরিয়ে দিয়েছিল। কেউ আসলে ঋতুকে ঠিকঠাকভাবে চিনতে পারছিল না, এই জন্য সান্যালের স্কেচটাকেই ট্রেনের টিকিট চেকারও হ্যাক করে দেয়। আর অন্যদিকে রাকেশ আবারও এই কেসটা নিয়ে শুরু থেকে ভাবছিল, কিন্তু দেখা যায় তাদের সন্দেহের তালিকায় ঋষি বা ঋতু কেউ ছিল না, কারণ পুলিশ তাদের কোনোভাবে এই কেসের সাথে লিঙ্ক করতে পারেনি। এদিকে ঋতু কল করে তার ফ্রেন্ড নার্গিসকে এবং পুরো বিষয়টা খুলে বলে। সবকিছু শোনার পরে নার্গিস বলে এটা ক্রিসমাসের ম্যাজিক, তুমি এখানে চলে আসো। আর এখানেই অসাধারণ একটি শ্বাসরুদ্ধকর জার্নি, কিন্তু সেটা ইমোশনালও বটে, শেষ হয়ে যায়। তো এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।